বাইরে এসে দেখি দিনের আলো মাত্র আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। বেশ ভালোই লাগছিল তখন, তবে প্রচণ্ড ঘেমে যাওয়ায় আমার তখন ভালো লাগছিল না। আমি তখন জানতাম না যে আমি কোথায় যাব। কোনো হোটেলে গিয়ে ফিবির সব টাকা খরচ করারও কোনো ইচ্ছা ছিল না। তাই শেষমেশ লেক্সিংটন পর্যন্ত হেঁটে গিয়ে সাবওয়ে ধরে চলে গেলাম গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে। আমার ব্যাগগুলো ওখানেই ছিল, তাই প্ল্যান করলাম যে রাতটা কোনোভাবে ওয়েটিং রুমে বেঞ্চে ঘুমিয়ে কাটিয়ে দেব। তাই করলাম। কিছু সময়ের জন্য ওখানে ঘুমানোটা খুব একটা খারাপ লাগেনি। তখন স্টেশনে খুব একটা মানুষও ছিল না, কোলাহলও একদম ছিল না। তাছাড়া আমি আমার পাটাও সোজা করে রাখতে পারছিলাম। তবে ওটা নিয়ে বেশি কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না। ওটা নিয়ে কিছু জিজ্ঞেস না করলেই খুশি হব। আসলেই অভিজ্ঞতাটা শুনলে মানুষ হতাশ হতে পারে। সকাল 9টা পর্যন্তই ঘুমাতে পারলাম। স্টেশনের ওয়েটিং রুমে যখন লক্ষ লক্ষ মানুষ গিজগিজ করতে শুরু করেছিল, আমিও আর পা পুরোপুরি সোজা রেখে শুতে পারছিলাম না। পা মাটিতে রেখে তো আর আরামের ঘুম দেওয়া সম্ভব না। তাই উঠে বসলাম। আমার তখনও মাথা ব্যথা করছিল। রাতের থেকে ব্যথাটা আরও বেড়ে গিয়েছিল তখন। আর আমার মনে হয় আমি তখন আমার জীবনের সবচেয়ে বেশি রকম হতাশ ছিলাম। আমি চাইনি, তবে তারপরও মিস্টার অ্যান্টোলিনির ব্যাপারে ভাবতে শুরু করলাম। ভাবছিলাম মিসেস অ্যান্টোলিনিকে তিনি আমার চলে যাওয়ার ব্যাপারে কি বলেছেন। যদিও ওটা নিয়ে আমার অতটা দুশ্চিন্তা ছিল না, কারণ আমি জানতাম মিস্টার অ্যান্টোলিনি খুবই বুদ্ধিমান লোক। তিনি মহিলাকে কিছু একটা বলে দিতে পারবেন। তিনি হয়তো বলেছেন আমি বাড়ি ফিরে গেছি বা এমন কিছু। ওটা নিয়ে আমার অতটা ভাবনা ছিল না। তবে আমি তখন ভাবছিলাম ঘুম থেকে জেগে উঠে মিস্টার অ্যান্টোলিনিকে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাতে দেখতে পেয়ে। মানে আমি কি আসলে ভেবেছিলাম যে তিনি হোমোদের মতো আচরণ করছেন? হয়তো হতে পারে তিনি ঘুমিয়ে থাকা মানুষদের মাথায় হাত বুলাতে পছন্দ করেন। মানে ওটা নিশ্চিতভাবে বলার কি কোনো উপায় আছে? না, নেই। আমি এমনকি তখন এটাও ভাবছিলাম যে ব্যাগ ট্যাগ নিয়ে আমি আবার তার বাড়িতে চলে যাব। তাকে আমি এটাই বলে এসেছিলাম। এমনকি এটাও ভাবছিলাম যে তিনি যদি হোমো হয়ে থাকেন, তারপরও আমার সাথে ভালোই আচরণ করেছেন। মানে গভীর রাতে তাকে ফোন দেওয়ার পরও তাতে তিনি কিছু মনে করেননি। এমনকি এটাও বলেছিলেন যে চাইলেই আমি তার ওখানে চলে আসতে পারি। তাছাড়া আমাকে তো তিনি অনেক উপদেশও দিয়েছেন, অনেক ভেবেই তো দিয়েছেন। এটা করতে তো ওনার যথেষ্ট সময়ও খরচ হয়েছে। তাছাড়া জেমস ক্যাসেল মারা যাওয়ার পর তিনিই একমাত্র মানুষ যে লাশের দিকে ছুটে গিয়েছিলেন। সব কিছু নিয়েই ভাবছিলাম তখন। যতই ভাবছিলাম ততই হতাশা বাড়ছিল। মানে আমি তখন এটাই ভাবতে শুরু করেছিলাম যে আমার স্যারের বাসায় ফিরে যাওয়া উচিত। হয়তো তিনি আদর করেই আমার মাথায় হাত বোলাচ্ছিলেন। যতই ওসব নিয়ে ভাবছিলাম ততই হতাশা বাড়ছিল আমার। ব্যাপারটা আরও খারাপ হয়ে গিয়েছিল যখন আমার চোখগুলো ব্যথা করা শুরু করল। ঘুম কম হওয়ার কারণে চোখ প্রচণ্ড জ্বলছিল। তাছাড়া আমার বেশ ভালোই সর্দি লেগেছিল, আর আমার সাথে কোনো রুমালও ছিল না। আমার স্যুটকেসে ছিল যদিও, তবে এত মানুষের ভিড়ে তখন স্যুটকেস খুলতে তেমন একটা ইচ্ছা করছিল না। বেঞ্চে আমার পাশেই একটা ম্যাগাজিন পড়েছিল। কেউ হয়তো ফেলে গিয়েছিল ওটা। কিছু করার না থাকায় ওটাই হাতে তুলে নিলাম। ভাবছিলাম যে ওটা পড়া শুরু করলে হয়তো মিস্টার অ্যান্টোলিনি সহ অন্যান্য হাজার হাজার ভাবনাগুলো কিছু সময়ের জন্য ভুলে থাকতে পারবো। তবে ম্যাগাজিনের একটা আর্টিকেল পড়া শুরু করতেই আরও বেশি খারাপ লাগতে শুরু করলো। আর্টিকেলটা ছিল হরমোন নিয়ে। ওখানে লেখা ছিল একজন মানুষকে দেখতে কেমন হওয়া উচিত, চেহারা ও চোখ কেমন হওয়া উচিত। যদি হরমোনগুলো সঠিক প্রকৃতিতে থাকে, আমাকে দেখতে তখন অতটা ভালো দেখাচ্ছিল না।
সত্যি বলতে আর্টিকেলে থাকা ছবির বাজে হরমোনের লোকটার মতোই আমাকে দেখাচ্ছিল। তখন হরমোন নিয়ে দুশ্চিন্তা শুরু হলো আমার। তারপর একটা আর্টিকেল ছিল যেটাতে নিজে থেকেই নিজে ক্যান্সারে আক্রান্ত কিনা সেটার উপায় লেখা ছিল। ওটাতে লেখা ছিল যদি কারো মুখে কোনো ব্যথা থাকে এবং দ্রুত ওই ব্যথা দূর না হয় তাহলে ওটা হয়তো ক্যান্সারের একটা চিহ্নও হতে পারে। আমার ঠোঁটেও তখন 2 সপ্তাহ ধরে এক ধরনের ব্যথা করছিল, তাই ধরে নিলাম যে আমিও হয়তো ক্যান্সারে আক্রান্ত হতে যাচ্ছি। ম্যাগাজিনের বেশিরভাগটাই আসলে হতাশাজনক লেখায় ভরা ছিল, তাই ম্যাগাজিনটা রেখে ওয়েটিং রুমে বাইরে হাঁটতে বেরোলাম। তখন ভাবছিলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে হয়তো কয়েক মাসের মধ্যেই মারা যাব। আসলে এটাই ভাবছিলাম, এমনকি এটা নিয়ে বেশ ইতিবাচকও ছিলাম। এটা নিয়ে অবশ্য আমার মন অতটা আশাব্যঞ্জকও ছিল না। দিনটা দেখে মনে হচ্ছিল হয়তো বৃষ্টি হতে পারে। তারপরও আমি বাইরে হাঁটতে বেরোলাম। প্রথমত আমাকে নাস্তা করতে হবে। আমার তখন খিদে পেয়েছিল, তবে অতটাও না। ভাবলাম যে আমার হয়তো অন্ততপক্ষে কিছু খাওয়া উচিত, অন্ততপক্ষে শরীরে কিছু ভিটামিন সরবরাহ করা উচিত। তাই পূর্ব দিকে হাঁটতে শুরু করলাম। ওদিকে কিছু সস্তা মূল্যের খাবারের রেস্টুরেন্ট ছিল। আমার কাছে আসলে তখন বেশি টাকা ছিল না, তাই সস্তাগুলোর দিকেই পা বাড়ালাম। হেঁটে যাওয়ার সময় দেখলাম 2 জন লোক ট্রাক থেকে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি নামাচ্ছে। নামানোর সময় এদের একজন আরেকজনকে বারবারই বলছিল, আরে ভালো করে ধর শালা, ভালো করে ধর রে ভাই। নিশ্চিতভাবেই ক্রিসমাস ট্রি নিয়ে কথা বলার অন্যতম আকর্ষণীয় উপায় ছিল ওটা। ব্যাপারটা বেশ মজারও ছিল, অবশ্যই বাজে দিক দিয়ে। তবে আমি তারপরও হাসতে শুরু করলাম। আমার করা সবচেয়ে বাজে কাজ বোধহয় ওটাই ছিল, কারণ হাসতে শুরু করার সাথে সাথেই আমার মনে হলো যে আমি হয়তো বমি করতে যাচ্ছি। আসলেই এমনকি প্রস্তুত ছিলাম, তবে বমি আর হয়নি। আমি জানি না কেন, মানে আমি তেমন অপরিষ্কার বা অস্বাস্থ্যকর কিছু তেমন একটা খাই না, আর আমার পাকস্থলীও বেশ মজবুত। যাই হোক, বমি করার চেষ্টা বাদ দিয়ে ভাবলাম পেটে কিছু পড়লে আমার ভালো লাগবে। তাই খুবই সস্তা গোছের একটা রেস্টুরেন্টে গিয়ে ডোনাট আর কফি কিনলাম। তবে ডোনাটগুলো খাইনি, আমি আসলে ওগুলো গিলতে পারি না। আসলে ব্যাপারটা হলো, প্রচুর হতাশ থাকা অবস্থায় কোনো কিছু গেলা বেশ কঠিন হয়ে যায়। ওয়েটারটা খুব ভালো ছিল, সে ডোনাটগুলো ফিরিয়ে নিয়েছিল, এমনকি আমার থেকে ডোনাটের জন্য কোনো টাকাও নেয়নি। আমি শুধু কফিটাই খেলাম। তারপর বেরিয়ে 5th অ্যাভিনিউয়ের দিকে হাঁটতে শুরু করলাম। ওদিন ছিল সোমবার, ক্রিসমাসও খুব কাছে চলে এসেছিল। সব দোকানপাটই খোলা ছিল, তাই 5th অ্যাভিনিউয়ে হাঁটতে খুব একটা খারাপ লাগেনি। পুরো রাস্তাটাই ক্রিসমাসের ছাপ লেগেছিল। রাস্তার প্রতিটা কোণা কোণাতেই সান্তা ক্লজের সাজে সেজে বেল বাজাচ্ছিল কয়েকজন স্যালভেশন আর্মি গার্লরাও, যারা কোনো লিপস্টিক বা মেকআপ করে না, বেল বাজাচ্ছিল। আমি আসলে তখন আগের দিন খাবার সময় পরিচয় হওয়া 2 নানকে দেখার আশা করছিলাম, তবে কোথাও দেখতে পেলাম না। আমি জানতাম যে তাদেরকে দেখতে পাবো না, কারণ তারাই আমাকে বলেছিল যে তারা নিউ ইয়র্কে এসেছে স্কুল টিচার হিসেবে যোগ দেওয়ার জন্য। তবে তারপরও আমি তাদেরকে দেখার আশা করছিলাম। যাই হোক, শহরের কেন্দ্রস্থলের পুরোটাই ক্রিসমাসময় হয়েছিল। হাজার হাজার বাচ্চা তাদের মায়েদের সাথে করে বাস থেকে নামছিল, উঠছিল, দোকানে ঢুকছিল, বেরোচ্ছিল। আমি আশা করছিলাম ফিবি যদি আমার পাশে থাকতো। খেলনার দোকানে গিয়ে কোনো খেলনা জেদ করার মতো ছোট সে না, তবে সেও দোকানে দোকানে গিয়ে ফাজলামো করত, মানুষদের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করে। এর আগের ক্রিসমাসে তাকে আমার সাথে করে ওখানে নিয়ে গিয়েছিলাম। আমার মনে ব্লুমিংডেলে গিয়েছিলাম আমরা। একটা জুতোর দোকানে গিয়ে ফিবি এমন ভাব ধরেছিল যেন সে লেইস লাগানোর জন্য হাজার হাজার ছিদ্র থাকা হাইস্টম জুতো চায়। বেচারা সেলসম্যান ওই দিন প্রায় পাগলই হয়ে গিয়েছিল। ফিবিকে প্রায় 20 জোড়ার মতো জুতো দেখিয়েছিল লোকটা, আর প্রতিবারই জুতো পরানোর সময় লেসগুলো লাগাতে হচ্ছিল তাকে। খুবই বাজে একটা ট্রিক ছিল, তবে
ফিবি প্রচণ্ড খুশি হয়েছিল ওইটাতে। শেষমেশ ওই দিন আমরা একজোড়া মোকাসিন কিনেছিলাম শুধু। সেলসম্যান অবশ্য এতে বিরক্ত হয়নি। আমার মনে হয় লোকটা সম্ভবত বুঝতে পেরেছিল যে আমরা তার সাথে মজা করছি, কারণ ফিবি প্রতিবার অর্ডার করার সময় ফিকফিক করে হাসছিল। যাই হোক, আমি টাই পরা ছাড়াই 5th অ্যাভিনিউ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন হুট করেই একটা ভুতুড়ে ব্যাপার ঘটতে শুরু করলো আমার সাথে। আমি যতবারই ব্লক শেষে ফুটপাতের ধারের বাইরে পা রাখছিলাম, ততবারই আমার মনে হচ্ছিল যে আমি হয়তো কখনোই রাস্তার অন্য পাশে পৌঁছাতে পারবো না। আমার মনে হচ্ছিল রাস্তায় নামলে হয়তো আমি তলিয়ে যাব এবং কেউই আমাকে দেখতে পাবে না। ঈশ্বর, আসলেই এতে ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কতটা ভয় পেয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড রকমের ঘামতে শুরু করেছিলাম। যতবারই ব্লকের শেষ প্রান্তে গিয়েছি ততবারই মনে হচ্ছিল আমি আমার ভাই এলির সাথে কথা বলছি। আমি তাকে বলছিলাম, এলি, আমাকে অদৃশ্য হয়ে যেতে দিও না। এলি, আমাকে অদৃশ্য হতে যেতে দিও না, প্লিজ এলি। আর অদৃশ্য না হয়ে রাস্তার অপর পাশে পৌঁছেই তাকে ধন্যবাদ জানাচ্ছিলাম। পরের কোনায় গিয়েও এই ব্যাপারটাই ঘটছিল। তারপরও আমি হাঁটা থামাচ্ছিলাম না। মনে হয় আমি আসলে থামতে ভয় পাচ্ছিলাম। আমার আসলে মনে নেই তেমন ভালো করে। আমার এটুকু মনে আছে যে হাঁটা থামিয়েছিলাম চিড়িয়াখানার পরে থাকা 60s গিয়ে। ওখানে গিয়ে একটা বেঞ্চে বসলাম। আমি আসলে তখন ভালো করে শ্বাসই নিতে পারছিলাম না, ঘামছিলাম দরদর করে। ওখানে বোধহয় প্রায় ঘণ্টাখানেক বসেছিলাম। শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমি কখনো বাড়ি ফিরে যাব না, কখনো কোনো স্কুলে যাব না। সিদ্ধান্ত নিলাম যে আমি ফিবির সাথে শেষবারের মতো দেখা করে তাকে বিদায় জানিয়ে তার ক্রিসমাসের টাকাটা ফেরত দিয়ে পশ্চিমের কোনো অঞ্চলে চলে যাব। প্ল্যান করলাম যে হল্যান্ড টানেলে গিয়ে একটা রাইডে উঠে যাত্রা শুরু করব। ওই রাইড শেষে আরেক রাইডে উঠব, ওটার শেষে আরেকটায়। এভাবে কয়েকদিন ধরে রাইড পাল্টে পাল্টে গেলে হয়তো আমি পশ্চিমের কোনো সুন্দর জায়গায় পৌঁছে যাব, যেখানে থাকবে সূর্যের আলো, রোদ, কেউ আমাকে চিনবে না এবং আমার একটা চাকরি থাকবে। ভাবছিলাম আমি হয়তো ওখানের কোনো ফিলিং স্টেশনে মানুষের গাড়িতে গ্যাস তেল ভরার কাজ করতে পারবো। আসলে কি করব সেটা নিয়ে আমার অতটা দুশ্চিন্তা ছিল না। শুধু একটা জায়গা হলেই হবে যেখানে কেউ আমাকে চিনবে না এবং আমিও কাউকে চিনব না। প্ল্যান করেছিলাম ওরকম কোথায় গিয়ে আমি কালাবোবার মতো অভিনয় করে থাকব। এতে করে কোনো মানুষের সাথেই আমাকে অনর্থক আলাপচারিতায় মত্ত হওয়া হতে লাগবে না। আর কেউ যদি আমায় কিছু বলতে চায় তাহলে তাকে তা বলতে হবে কাগজে লিখে। আর এই কাজটা কয়েকবার করার পরই তারা আমার সাথে কথা বলার আগ্রহ পাবে না। এতে করে সারা জীবনের জন্যই মানুষের সাথে কথা বলা থেকে মুক্ত হয়ে যাব। সবাই হয়তো আমাকে বেচারা কালা বোবা প্রতিবন্ধী ভেবে আমাকে বিরক্ত করা থেকেও দূরে থাকবে। তারা তাদের ফালতু গাড়িতে তেল গ্যাস ভরার জন্য আমাকে টাকা দেবে, আর ওই টাকা জমিয়ে আমি কোথাও একটা ছোট্ট কুটির বানাবো। কুটির বানিয়ে সারা জীবন ওই কুটিরেই থাকব। জঙ্গলের ধারে বানাবো কুটিরটা, তবে জঙ্গলের মধ্যে যাব না, কারণ আমার ছায়ায় থাকার ইচ্ছা নেই। আমার পুরোটা সময় রৌদ্রোজ্জ্বল পরিবেশে থাকার ইচ্ছা। আমি নিজেই নিজের খাবার রান্না করব, হয়তো একসময় বিয়েও করব। হয়তো ওখানে কোনো বোবা কালা মেয়ের সাথে পরিচয় হবে, ওকেই বিয়ে করব। অন্য সব স্ত্রীদের মতো সেও থাকবে আমার সাথে আমার ওই ছোট কেবিনে। যদি আমাদের কোনো বাচ্চা হয় তাহলে আমরা ওকে কোথাও লুকিয়ে রাখব। তাদেরকে অনেক অনেক বই কিনে দেব আমরা, নিজেরাই তাদেরকে কিভাবে পড়তে ও লিখতে হয় শেখাবো। ওসব ভাবতে ভাবতে প্রচুর আনন্দিত হয়ে উঠেছিলাম। আসলেই আমি জানি যে বোবা কালার অভিনয়ের প্ল্যানটা একটু পাগলাটে, তারপরও আমার ওটাই বেশি ভালো লাগছিল। আমি আসলেই পশ্চিমেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যাওয়ার আগে আমি শুধু ফিবিকে একবার গুড বাই বলতে চাইছিলাম। হঠাৎ করেই রাস্তা ধরে পাগলের মতো ছুট লাগালাম। সত্যি বলতে দৌড়াতে গিয়ে কয়েকবার আরেকটু হলেই মরতে বসেছিলাম। দৌড়ে স্টেশনারি দোকানে গিয়ে
পেন্সিল আর প্যাড কিনে নিলাম আমি। ভাবলাম যে আমি তাকে নোট লিখে জানাবো আমাকে বিদায় জানানোর জন্য এবং তার ক্রিসমাসের টাকা নেওয়ার জন্য ফিবিকে কোথায় আসতে হবে। তারপর কোনোভাবে নোটটা কাউকে দিয়ে তার স্কুলের প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দিব যেন তারা ফিবিকে নোটটা দেয়। তবে প্যাড আর পেন্সিলটা পকেটে ভরে দ্রুত গতিতে পা বাড়ালাম ফিবির স্কুলের দিকে। আমি আসলে এতটা উত্তেজিত হয়েছিলাম যে স্টেশনারি দোকানে বসে নোট লিখতে ইচ্ছা করছিল না। আমি দ্রুত পায়ে হাঁটছিলাম কারণ আমি চাইছিলাম নোটটা যেন ফিবির হাতে লাঞ্চে বাড়ি যাওয়ার আগেই পৌঁছায়। আর আমার হাতেও খুব একটা সময় ছিল না। আমি জানতাম তার স্কুল কোথায়। ছোটবেলায় আমিও স্কুলেই পড়েছি, তবে স্কুলে পৌঁছে অদ্ভুত লাগতে শুরু করলো। আমি নিশ্চিত ছিলাম স্কুলের ভেতরের পরিবেশটা আমার মনে আছে কিনা। তবে আমার ভালোভাবেই মনে ছিল। আমি পড়ার সময় স্কুলটা যেমন ছিল তখনও ওই একরকমই ছিল। স্কুলের ভেতরে বিশাল একটা খোলা চত্বর আছে, যেটা সবসময় অন্ধকার হয়ে থাকে। বল খেলার সময় লাইটে যেন বল না লাগে সেজন্যই লাইটগুলো ছোট ছোট খোপ দিয়ে ঢেকে রাখা হয়। সেজন্যই চত্বরটা সবসময় অন্ধকার হয়ে থাকে। তখনও খেলাধুলার জন্য মেঝেগুলোতে সাদা বৃত্ত এঁকে রাখা ছিল। বাস্কেটবল রিংটা তখনও নেট ছাড়াই ছিল। স্কুলের আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। সম্ভবত তখনও হয়তো ছুটির পিরিয়ড শুরু হয়নি, আর তখন লাঞ্চের সময়ও হয়নি। শুধু একটা কৃষ্ণাঙ্গ ছেলেকেই দেখতে পেয়েছিলাম। বাথরুমের দিকে যাচ্ছিল ছেলেটা। ছেলেটার পকেটে একটা পাস দেখা যাচ্ছিল। আমাদের সময়েও এই পাসটাই ছিল। ওই পাসটা থাকার অর্থ হচ্ছে ছেলেটার বাথরুমে যাওয়ার অনুমতি রয়েছে। আমি তখনও ঘামছিলাম, তবে অতটা নয়। সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে নিচের ধাপটায় বসে প্যাড আর পেন্সিল বের করে আনলাম। সিঁড়ির ঘ্রাণটা তখন আমি পড়ার সময়ের মতোই ছিল। মনে হচ্ছিল যে কেউ হয়তো মাত্র ওখানে প্রস্রাব করে গেছে। স্কুলের সিঁড়িগুলোতে সবসময় এরকমই গন্ধই থাকে। যাই হোক, আমি ওখানে বসে নোটে লিখলাম, ডিয়ার ফিবি, আমি আর বুধবার পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তাই আমাকে আজ বিকেলেই পশ্চিমের দিকে যাত্রা শুরু করতে হবে। যদি পারো 12:15 আমার সাথে দেখা করে তোমার ক্রিসমাসের টাকাটা নিয়ে যেও। খুব বেশি খরচ করিনি। আর্ট মিউজিয়ামের দরজার পাশেই আমি থাকবো। লাভ, হোল্ডেন।